لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। পালিত হচ্ছে পবিত্র হজ। লাখো কণ্ঠে লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। এবারও বাংলায় অনুবাদ হবে খুতবা। গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ হাজিদের। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের পশু জবাই সংক্রান্ত বিধিনিষেধের চরম ভোগান্তিতে মুসলমানরা। গরুর হাট বন্ধ হওয়ায় ছাগল, ভেড়া ও দুম্বায় ঝুঁকছেন অনেকে। দাম বেড়েছে কয়েক গুণ। যুদ্ধ শেষ করার আলোচনার মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ঘাঁটি ও মাইন বসানো নৌযান লক্ষ্য করে আঘাতের দাবি। এবং মিয়ানমারে ভেস্তে গেল শান্তি আলোচনার প্রস্তাব। সীমান্ত পুনর্দখলে নতুন সামরিক অভিযান শুরু জান্তার। গৃহযুদ্ধ ভয়াবহ রূপ নেয়ার আশঙ্কা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। আজ পবিত্র হজ। লাখো কণ্ঠে লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। এই দিনটিতে রয়েছে ঐতিহাসিক ও আধ্যাত্মিক অনন্য গুরুত্ব। এখানেই বিদায় হজের ভাষণ দিয়েছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিস্তারিত আব্দুল্লাহ তামিমের রিপোর্টে। ৯ জিলহজ ইসলামী বর্ষগণনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর একটি। এদিন হাজিরা ফজরের পর মিনা থেকে আরাফাতের ময়দানের দিকে রওনা হন। এরপর সেখানে দুপুর থেকে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করেন। আরাফার দিন এমন এক ঐতিহাসিক দিন যেদিন হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম আরাফাতের ময়দানে পুনর্মিলিত হয়েছিলেন। আর এই ময়দানেই নবীজি হিজরতের ১০ম বছরে উপস্থিত লাখো সাহাবীর সামনে দিয়েছিলেন বিদায়ী হজের ঐতিহাসিক ভাষণ, যেখানে তুলে ধরেন মানবাধিকার, নারীর অধিকার, জীবন মর্যাদা ও ইসলামী ভ্রাতৃত্বের ঘোষণা। আজকের দিন হাজিরা কাটাচ্ছেন তওবা, কান্না আর দোয়ার মধ্য দিয়ে। কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ দুহাত উঁচু করে প্রিয়জনদের জন্য দোয়া করছেন। হাদিসে এসেছে, আরাফার দিন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে সবচেয়ে বেশি বান্দাদের মুক্তি দেন। আজ সূর্যাস্ত পর্যন্ত হাজিরা এখানে থাকবেন এবং জোহর ও আসর নামাজ একসঙ্গে পড়বেন। এরপর রওনা হবেন মুজদালিফার উদ্দেশ্যে, যেখানে রাত কাটাবেন খোলা আকাশের নিচে। সেখানে একসঙ্গে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ। ভোর হলে নিবেন জামারাতে যাওয়ার প্রস্তুতি। লাখো লাখো হাজিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে মক্কায় বিপুল পরিমাণ নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে সৌদি আরব। পুণ্যার্থীদের ভিড় সামলাতে ও মক্কার প্রবেশ পথগুলোতে কড়া নজরদারির পাশাপাশি এবার আকাশ সুরক্ষায় মোতায়েন করা হয়েছে বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থা। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগে থেকেই মক্কা নগরী ও তার আশপাশের প্রবেশপথগুলোতে নিরাপত্তা জোরদার করে সৌদি প্রশাসন। মক্কার আকাশসীমা সুরক্ষিত রাখতে বিভিন্ন পয়েন্টে বসানো হয় শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রয়টার্স ও সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, জেদ্দা থেকে মক্কাতে কঠোর তল্লাশির মধ্য দিয়ে গাড়ি প্রবেশ করতে দেয়া হচ্ছে। হজ করতে যাওয়া মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল প্রযুক্তির উপর জোর দিচ্ছে সৌদি আরব। মক্কায় প্রবেশের সময় দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা হাজিদের মোবাইল ফোনে থাকা ডিজিটাল পারমিট বা প্রবেশপত্র স্ক্যান করে নিচ্ছেন। হজের লাখ লাখ মানুষের ঐতিহাসিক এই জমায়েত সুশৃঙ্খল রাখতে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে কাজ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। এআই ও ডেটা পুলে সংরক্ষিত তথ্যের সাহায্যে কোন পথে কেমন ভিড় হতে পারে তা আগেভাগেই অনুমান করা সম্ভব হবে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এবং জরুরি অবস্থা এড়াতে মাঠ পর্যায়ে মোতায়েন রয়েছে সৌদি আরবের সিভিল ডিফেন্স বা বেসামরিক প্রতিরক্ষা দল। সংস্থাটির মহাপরিচালক জানান, পবিত্র স্থানগুলোতে বাহিনীর সদস্যদের কৌশলগত মোতায়েন যে কোনো সংকটে দ্রুত সাড়া দিতে সাহায্য করবে। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়, সে লক্ষ্যেই সাজানো হয়েছে এবারের প্রতিরোধমূলক নিরাপত্তা পরিকল্পনা। সব ধরনের ঝুঁকি এড়িয়ে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সৌদি প্রশাসন। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের পশু জবাই সংক্রান্ত বিধিনিষেধ চালু করায় মলিন ঈদ আনন্দ। পবিত্র ঈদ উল আজহার আগে চরম ভোগান্তিতে পড়েছে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়। গরুর হাট বন্ধ হওয়ায় এবার কোরবানির জন্য ছাগল, ভেড়া এবং দুম্বার দিকে ঝুঁকছেন অনেকে। এই সুযোগে এক লাফে কয়েক গুণ বেড়ে গেছে এসব পশুর দাম। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস।
মধ্য কলকাতার জাকারিয়া স্ট্রিট এলাকাটি মূলত নাখোদা মসজিদের জন্যই বিখ্যাত। শতবর্ষ প্রাচীন এই মসজিদের পাশে প্রতি বছর নিয়ম করে গরুর হাট বসলেও এবার সেখানে বসেছে ছাগলের হাট। রাজ্যের বিভিন্ন জেলা এমনকি অন্য রাজ্য থেকেও এবার এই হাটে এসেছে নানা প্রজাতির ছাগল ও ভেড়া। এসেছে মধ্যপ্রাচ্যের নানা প্রজাতির দুম্বাও, যদিও এই দুম্বাগুলো এখানে প্রজনন ও লালন পালন করেন ভারতীয় হিন্দুরাই। এই পশুর হাটে বিক্রেতাদের মধ্যে অনেকেই রয়েছেন হিন্দু বিক্রেতা। তারা বলছেন এবার পশু জবাই সংক্রান্ত আইনের কারণে গরুর হাট হচ্ছে না, ফলে ছাগল, ভেড়া ও দুম্বার চাহিদা বেশি, আর সে কারণেই দামও বেশি। দামটা তো মোটামুটি বেশি, এই তিনটা যা আছে এটা 95 বলছে, এটা তিনটা। গায়ে কুরবানি গুলো তো মানে বেন্ড হয়ে গেছে না, সেই জন্য দামগুলোটা হাই হয়ে গেছে। মার্কেটে মাল নেই তো, সব জায়গায় তো কুরবানিতে গরু মোষ উট চলে, এবার তো বন্ধ হয়ে গেছে। এবার যারা গরু কুরবানি দেয় তারা এবার খাসি দিচ্ছে, যার কারণে এবার দামটা খুব বেশি আছে। গরু বন্ধ হওয়াতে আস্তে আস্তে কুরবানি বাজারে ছাগলের দামটা বাড়তে গেছে। আমাদের কুরবানি করবার জন্য অনেক জিনিস আছে, কিন্তু যারা গরু পোষাচ্ছে ওদের কাছে গরু বিক্রি করবার ছাড়া আরো কিছু জিনিস নেই, তাহলে ওদের জন্য সরকারকে ভাবতে হবে। গত 9 মে পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার দুদিন পরই 1950 সালের পশু জবাই সংক্রান্ত পুরনো একটি আইন নতুন করে কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দেয় রাজ্য সরকার। সেই নির্দেশে বলা হয় 14 বছরের কম বয়সী কোনো গরু বা মহিষ জবাই করা যাবে না। এমনকি সরকার নির্দিষ্ট করে দেওয়া কসাইখানা ছাড়াও প্রকাশ্যে কোনো গরু জবাই করা যাবে না। এই নির্দেশনার পরপরই অভিযোগ উঠছে রাজ্যের বিভিন্ন মুসলিম অধ্যুষিত এলাকায় গরুর হাট না করার জন্য স্থানীয় প্রশাসন ফরমান জারি করেছে। ঠিক এমন একটি সময়ে এই নির্দেশনা জারি হলো যখন রাজ্যটির প্রায় 30% সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের সামনে পবিত্র কোরবানির ঈদ। যুদ্ধবিরতির মধ্যে ইরানের দক্ষিণাঞ্চলে হামলার দাবি করেছেন যুক্তরাষ্ট্র। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ঘাঁটি ও মাইন বসানো নৌযান লক্ষ্য করে আঘাত করা হয়েছে। কাতারে আলোচনার মধ্যেই এই হামলা চালানো হলো। একই সময়ে লেবাননে হামলা আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু, যে কারণে নতুন করে ছড়িয়ে পড়ছে আতঙ্ক। ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর বন্দর আব্বাসে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA। আধা সরকারি তাসনিম ও ফার্স নিউজ বলছে হরমুজ প্রণালীর কাছাকাছি শিরিক ও জাস্ক এলাকাতেও বিস্ফোরণের মতো শব্দ শোনা গেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আতঙ্কের কিছু নেই বলে দাবি করেছে মেহের নিউজ এজেন্সি। বিস্ফোরণের কারণ এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এই উত্তেজনার মধ্যেই কাতারে অবস্থান করছে ইরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। আলোচনায় রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া, নিষেধাজ্ঞা শিথিল এবং জব্দকৃত ইরানি অর্থ ফেরত দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, আলোচনার বড় অংশে অগ্রগতি হয়েছে, কিন্তু এর মানে এই নয় যে চুক্তি স্বাক্ষর খুব কাছাকাছি। ওয়াশিংটনের অবস্থান এখন আরও স্পষ্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম হয় যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে, নয়তো আন্তর্জাতিক তত্ত্বাবধানে ধ্বংস করতে হবে। একই সঙ্গে তিনি কাতার, সৌদি আরব, মিশর, জর্ডান, পাকিস্তান ও তুরস্ক সহ কয়েকটি দেশকে আব্রাহাম অ্যাকর্ডসে যুক্ত করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পরিকল্পনার কথাও বলেছেন। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসন এখন পারমাণবিক ইস্যুর পাশাপাশি আঞ্চলিক কূটনৈতিক পুনর্বিন্যাসকেও চুক্তির অংশ করতে চাইছেন। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তি চুক্তির প্রায় 30 দিন পর হরমুজ প্রণালী খুলে দিতে পারে ইরান। জাপানি সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়ার প্রতিবেদনে এমন তথ্য দেওয়া হয়েছে। এতে বলা হয় চুক্তির পর 30 দিনের মধ্যে প্রণালীতে পুঁতে রাখা মাইন অপসারণ করা হবে এবং বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করা হবে, পাশাপাশি টোলও তুলে নেওয়া হবে। আরও বলা হয় সাময়িক যুদ্ধবিরতি 60 দিন বাড়ানো হতে পারে এবং এর মধ্যেই পারমাণবিক আলোচনার মূল পর্ব শুরু হবে। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু লেবাননে হামলা আরও জোরদারের নির্দেশ দিয়েছেন। ইসরায়েলি বাহিনী জানিয়েছে গত 24 ঘন্টায় 70টির বেশি হিজবুল্লাহ স্থাপনায় হামলা চালানো হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মার্চের শুরু থেকে ইসরায়েলি হামলায় অন্তত 3185 জন নিহত হয়েছে। ইউক্রেনের রাজধানীতে বড় ধরনের কৌশলগত হামলার হুমকি দিয়েছে রাশিয়া। বিদেশি নাগরিক এবং কূটনৈতিকদের দ্রুত কিয়েভ ছাড়ার সতর্কবার্তাও দিয়েছে মস্কো। নতুন এই ঘোষণা এসেছে পাল্টাপাল্টি ব্যাপকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর।
এতে কিয়েভে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ কারণে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নতুন করে আরও তীব্র উত্তেজনার দিকে যাচ্ছে বলে মত বিশ্লেষকদের। গেল কয়েকদিনের পাল্টাপাল্টি হামলার পর রাশিয়া জানিয়েছে তারা এবার কিয়েভে সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্র এবং সামরিক ড্রোন উৎপাদন কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালাবে। এই ঘোষণা এসেছে সাম্প্রতিক বড় বিমান হামলার পর, যেখানে ইউক্রেনের কিয়েভ সহ একাধিক স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মস্কোর দাবি এসব হামলা ইউক্রেনের সামরিক সক্ষমতা দুর্বল করার অংশ। তবে ইউক্রেন বলছে এসব হামলায় বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনালাপে কিয়েভ থেকে কূটনীতিক ও নাগরিকদের সরিয়ে নেয়ার আহ্বান জানান। মস্কো জানায় ইউক্রেনের হামলার জবাবে তারা এখন কৌশলগত হামলা শুরু করেছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। এই কূটনৈতিক বার্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। ইউক্রেন জানিয়েছে রাশিয়ার সাম্প্রতিক রাতভর হামলায় রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরে প্রাণহানি ও ব্যাপক ধ্বংস হয়েছে। আবাসিক ভবন, বাজার এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষতির অভিযোগ করেছে কিয়েভ প্রশাসন। পাল্টা জবাবে ইউক্রেনও রুশ সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। দুই দেশই একে অপরকে বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাতের জন্য দায়ী করছে। যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত রাশিয়া ও ইউক্রেন উভয় দেশেই ধারাবাহিকভাবে প্রাণহানি ও অবকাঠামোর ধ্বংস বাড়ছে। আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা স্থবির হয়ে পড়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আবারও শান্তি উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন। তবে বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ থামার কোনো বাস্তব ইঙ্গিত দেখা যাচ্ছে না বলেই মত বিশ্লেষকদের। মিয়ানমারের শান্তি আলোচনার প্রস্তাব ভেস্তে যেতেই সীমান্ত পুনর্দখলের নতুন করে সামরিক অভিযান শুরু করেছে জান্তা সরকার। নতুন সেনাপ্রধান ইয়া উইন ওর নেতৃত্বে চীন, ভারত ও থাইল্যান্ড সীমান্তবর্তী কৌশলগত এলাকাগুলোতে জোরদার করা হয়েছে অভিযান। বিশেষ করে হেভি রেয়ার আর্থ খনির নিয়ন্ত্রণ ঘিরে কোচিন রাজ্যে বাড়ছে সংঘর্ষের আশঙ্কা। বিশ্লেষকদের মতে হারানো বাণিজ্য করিডোর পুনরুদ্ধারে এই চেষ্টা দেশটির গৃহযুদ্ধকে আরও ভয়াবহ করে তুলতে পারে। ক্ষমতা দখলের পর থেকেই একের পর এক অঞ্চল হারিয়েছে মিয়ানমারের জান্তা বাহিনী। এবার সীমান্ত এলাকা ও গুরুত্বপূর্ণ বাণিজ্য করিডোর পুনর্দখলে বড় সামরিক অভিযানে নেমেছে তারা। মার্চে নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পাওয়া ইয়ে উইন ওর নেতৃত্বে চীন, ভারত ও থাইল্যান্ড সীমান্তে বাড়ানো হয়েছে সামরিক তৎপরতা, যার মূল লক্ষ্য বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা যোগাযোগ পথগুলো পুনরুদ্ধার করা। এই অভিযানের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে চীন সীমান্তবর্তী কাচিন রাজ্য। অঞ্চলটিতে রয়েছে বিশ্বের গুরুত্বপূর্ণ হেভি রেয়ার আর্থ খনিজের মজুদ, যা বৈদ্যুতিক গাড়ি ও আধুনিক প্রযুক্তি শিল্পে ব্যবহৃত হয়। 2024 সালে অঞ্চলটির নিয়ন্ত্রণ নেয়া কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি জানিয়েছে জান্তার যে কোনো অভিযান তারা প্রতিহত করবে। এ কারণে সেখানে বড় সংঘর্ষের আশঙ্কা বাড়ছে। ভারত সীমান্তের চীন রাজ্য এবং থাইল্যান্ড সীমান্তের কারেন রাজ্যেও তীব্র লড়াই চলছে। বিদ্রোহীদের সরবরাহ পথ বন্ধ করতে বিমান হামলা চালাচ্ছে সেনাবাহিনী। অন্যদিকে থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্যের প্রধান রুট মিয়াওয়াদ্দি ককারেইক মহাসড়কের নিয়ন্ত্রণ ফিরে পেতেও মরিয়া জান্তা বাহিনী। যদিও কারেন ন্যাশনাল ইউনিয়ন এই অভিযান ব্যর্থ করার ঘোষণা দিয়েছে। 100 দিনের মধ্যে শান্তি আলোচনার জান্তা প্রস্তাব আগেই প্রত্যাখ্যান করেছে সশস্ত্র গোষ্ঠীগুলো। তাদের অভিযোগ সেনাবাহিনী অতীতেও একাধিক শান্তি চুক্তি ভেঙেছে। বিশ্লেষকদের মতে সীমান্ত পুনর্দখলে জান্তার এই মরিয়া অভিযান মিয়ানমারের গৃহযুদ্ধকে আরও দীর্ঘ ও রক্তক্ষয়ী করে তুলতে পারে।